হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 12 ফিজিক্সের ক্যাপাসিটার অ্যান্ড ক্যাপাসিট্যান্স, দ্যাট ইজ আমাদের ধারক ও ধারকত্ব অধ্যায়ে ছায়া প্রকাশনীর বইয়ের যে প্রবলেম সেটের কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সলভ করে দেবো। দেখো, আমাদের আগের ভিডিও অবধি আমরা প্রবলেম সেট 1-এর যে কোয়েশ্চেন নাম্বার 7 ততখানি কিন্তু সলভ করে নিয়েছি। আই হোপ তোমরা সবাই সেই ভিডিওগুলো দেখে নিয়েছো। তাহলে আজকের এই ভিডিওতে আমরা কোয়েশ্চেন নাম্বার 8 দিয়ে স্টার্ট করব এবং এখানে আমরা যেই কোয়েশ্চেনগুলো আমি তোমাদের কাছে এক্সপ্লেন করব, তোমরা যদি ভালো করে বুঝে নিলে দেখবে তোমাদের পরবর্তীতে আর কোনো রকম নিউমেরিক্যালে কোনো প্রবলেম হবে না। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের এই ভিডিওটি শুরু করি এবং আমরা দেখে নিই যে আমরা এই যে বিভিন্ন কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো কিভাবে সলভ করব। তোমরা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এখান থেকে তোমরা বিভিন্ন নলেজেবল কন্টেন্ট রেগুলারলি পেতে থাকবে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে যেমনটা আমি তোমাদের বললাম যে কোয়েশ্চেন নাম্বার 7 অবধি আমরা কিন্তু অলরেডি সলভ করে নিয়েছি। তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার 8 দিয়ে স্টার্ট করব। দেখো, তোমরা যারা যারা কোয়েশ্চেন নাম্বার 7 অবধি সলিউশন দেখোনি বা আমাদের ক্যাপাসিটার চ্যাপ্টারের ভিডিওগুলো দেখোনি, আমি তো প্রত্যেককে সাজেস্ট করবো যে সেগুলো একবার দেখে নেবে। তাহলে তোমাদের চ্যাপ্টার সংক্রান্ত সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও আমি প্রায় ক্লাস 12-এর 80% to 85% সিলেবাস কিন্তু অলরেডি এই চ্যানেলে কমপ্লিট করে রেখেছি। সেটার একটা পুরো শিট বানিয়ে প্রত্যেকটা প্লেলিস্টের লিঙ্ক কিন্তু এই শিটের মধ্যে প্রোভাইড করা আছে। সেই শিটটি ডাউনলোড করার লিঙ্কও আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। তাহলে তোমরা সেই শিটটি ডাউনলোড করে নিয়ে সেখানে সমস্ত চ্যাপ্টারের সমস্ত প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু তোমরা চ্যাপ্টারগুলো পড়ে পড়ে তোমাদের এই যে সিলেবাস সেটা কমপ্লিট করতে পারো অ্যান্ড তোমাদের কনসেপ্টকে মজবুত করতে পারো। তাহলে চলো আমরা আমাদের যে আজকের কোয়েশ্চেন নাম্বার 8 সেই কোয়েশ্চেন নাম্বার 8 দিয়ে আমাদের সলিউশন স্টার্ট করি। দেখো, তোমাদের সবার কাছেই প্রায় বই আছে, সেই জন্য আমি কোয়েশ্চেনগুলো লিখছি না, আমি বই থেকে পড়ছি, তোমরাও বই নিয়ে বসবে, ঠিক আছে? দেখো, আমাদের কোয়েশ্চেন নাম্বার 8-এ কি বলেছে, 8 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলককে 10⁻⁻8 কুলম্ব আধানে আহিত করে একটি অনাহিত গোলকের সঙ্গে যুক্ত করা হলো। এর বিভব হলো 720 ভোল্ট। দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ এবং ধারকত্ব নির্ণয় করো। তাহলে আমাদের কাছে দুটো গোলক আছে, তার মধ্যে থেকে যে প্রথম গোলক, সেই প্রথম গোলকের ব্যাসার্ধ সেটাকে ধরো আমরা R1 বললাম, সেটা কত দেওয়া আছে? সেটা দেওয়া আছে 8 সেন্টিমিটার। এবং প্রথম গোলকের যে আধান, প্রথম গোলকের আধান কত দেওয়া আছে? প্রথম গোলকের আধান দেওয়া আছে আমাদের 10⁻⁻8 এত কুলম্ব, তাই তো? এবার আমাদের বের করতে বলেছে যে এই দুটো গোলককে আমরা কি করলাম, এই দুটো গোলককে আমরা একসঙ্গে জুড়ে দিলাম, তাই তো? একটি অনাহিত গোলকের সঙ্গে যুক্ত করা হলো। তাহলে এই যে দুটো গোলক ছিল, ধরুন এটা হচ্ছে আমাদের ফার্স্ট গোলক আর একটা আমাদের সেকেন্ড গোলক আছে, এই দুটোকে আমরা জোড়া লাগিয়ে দিলাম, ঠিক আছে? একটা তার দিয়ে জোড়া লাগিয়ে দিলাম, যার ফলে এদের যে কমন পোটেনশিয়াল সেটা কত হয়ে গেছে? এদের যে সাধারণ বিভব সেটা 720 ভোল্ট হয়েছে। তাহলে এটা ছিল আমাদের প্রথম গোলক, এর ব্যাসার্ধ R1 বলেছিলাম। ধরুন এটা দ্বিতীয় গোলক, আমি জানি না সেটা বড় হবে না ছোট হবে, জাস্ট একটা আলাদা বোঝানোর জন্য ছোট এঁকেছি, ঠিক আছে? সেটার ব্যাসার্ধ ধরো R2, সেই R2 বের করতে বলেছে। এবং দ্বিতীয় গোলকের যে ধারকত্ব, এর ধারকত্ব ধরো C2, সেই C2 আমাদের বের করতে বলেছে। তাহলে কিভাবে আমরা বের করব? দেখো, যেহেতু আমাদের ব্যাসার্ধ বের করতে বলেছে এবং আমরা কি জানি যে সিজিএস পদ্ধতিতে ব্যাসার্ধ এবং ধারকত্ব একই হয়, তাই তো? তাহলে সেই জন্য আমি এই কোয়েশ্চেনটাকে সিজিএস পদ্ধতিতে করার চেষ্টা করছি। কেউ যদি এসআইতে করতে চায় তাহলে সেখানেও কিন্তু ভুল নেই, ওকে? জাস্ট যেহেতু আমাদের ব্যাসার্ধ বের করতে হবে এবং আমরা সবাই জানি যে সিজিএস পদ্ধতিতে একটা গোলক তার যে ব্যাসার্ধ এবং ধারকত্ব একই হয়, সেই জন্য আমি এখানে কিসে বের করার চেষ্টা করছি? সিজিএসে আমি অঙ্কটাকে সলভ করছি। তাহলে দেখো, এই ক্ষেত্রে R1 কত? R1 তো আমাদের 8 সেন্টিমিটার। তার মানে প্রথম যে গোলক তার যে ধারকত্ব হবে সেটা যদি C1 হয়, C1 কত হয়ে যাবে? 8 স্ট্যাট ফ্যারাড হয়ে যাবে, তাই তো? আমাদের যে প্রথম গোলকের ব্যাসার্ধ সেটা 8 সেন্টিমিটার, তার মানে ওর ধারকত্ব কত হয়ে যাবে? ব্যাসার্ধের সাথে সমান, সেটা কত হচ্ছে? 8 স্ট্যাট ফ্যারাড। স্ট্যাট ফ্যারাড কেন লিখলাম? কারণ এটা তো আমাদের সিজিএস পদ্ধতিতে, তাই না? সিজিএস পদ্ধতিতে কত হবে? সিজিএস পদ্ধতিতে ধারকত্বের একক হলো আমাদের স্ট্যাট ফ্যারাড, ওকে? তাহলে এতটা সবাই বুঝে গেলে। এবার দেখো নেক্সট কি হচ্ছে, আমাদের যে ধারকের মধ্যে প্রথম গোলকের মধ্যে আধান সেটা কত? সেটা হচ্ছে 10⁻⁻8 কুলম্ব। তাহলে এখানে যদি আমরা কুলম্ব থেকে এটাকে ইএসইউতে কনভার্ট করতে চাই, আমরা কিভাবে করব? 10⁻⁻8 আছে থাক, ইন্টু 1 কুলম্ব মানে কত হয়? 1 কুলম্ব মানে হয় হচ্ছে 3 × 10⁹
এত ইএসইউ, তাহলে এটা হিসাব করলে কত আসবে? দেখো 3 থাকছে, 10⁻⁸ 10⁻9, তার মানে একটা 10 থাকবে খালি, তাহলে এটাকে আমি ডিরেক্টলি 30 লিখে দিচ্ছি, তাহলে 30 ইএসইউ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এবার এই যে এই প্রথম গোলকের সঙ্গে দ্বিতীয় গোলকটাকে যখন আমরা যুক্ত করে দিচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে মোট আধান কত হয়ে যাবে? মোট আধানও 30 ইএসইউ হবে, কারণ এর কাছে তো কোনো রকম আধান ছিলই না, তাই না? এর কাছে শুরুতে তো কোনো রকম আধান ছিল না, তাহলে দুটোকে যখন আমরা যুক্ত করছি মোট আধান কত হবে? সেটা আমাদের Q1 এর সাথেই সমান হবে। তাহলে আমাদের যে মোট আধান সেটাকে যদি আমরা Q1 প্লাস Q2ও বলি, সেটা ইকুয়াল টু কত? সেটা ইকুয়াল টু 30 ইএসইউ এসে যাবে, তাই তো? এবার আমাদের যে সাধারণ বিভবের ফর্মুলা আমরা কি জানি? সাধারণ বিভব সেটা ইকুয়াল টু হয় হচ্ছে মোট আধান বাই ধারকত্ব দুটোর যোগফল, তাই তো? আমাদের সাধারণ বিভব সেটা কি হয়? মোট আধান বাই ধারক দুটোর ধারকত্বের যোগফল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো আমরা লিখতে পারি বা ভি কত দেওয়া আছে? ভি দেওয়া আছে 700 ভোল্ট, কিন্তু দেখো সমস্ত কিছু আমরা কিসে বের করেছি? সমস্ত কিছু আমরা এই ক্ষেত্রে বের করেছি হলো এক্ষেত্রে ইএসইউতে, তাই না? তাহলে এটাকেও আমাদের কি করতে হবে? এটাকেও আমাদের স্ট্যাট ভোল্টে কনভার্ট করতে হবে। এবার আমরা কি জানি? 1 ইএসইউ ভোল্ট বা 1 স্ট্যাট ভোল্ট সেটা ইকুয়াল টু হয় 300 ভোল্ট, তার মানে 1 ভোল্ট ইকুয়াল টু কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে 1/300 এত স্ট্যাট ভোল্ট। তাহলে এটা ইকুয়াল টু কত আসবে? দেখো কিউ কত? আমাদের মোট আধান সেটা হচ্ছে 30 বাই কি করবো আমরা? বাই ধারকত্ব দুটোর যোগফল। এবার ধারকত্ব দুটো কত? দেখো একটা তো 8 স্ট্যাট ফ্যারাড, তাহলে এটাকে আমরা লিখে দিচ্ছি 8, আর এখানে কি আসবে? প্লাস আরেকটার যে ধারকত্ব সেটা C2 লেখা থাকছে, ওকে? তাহলে এই আমরা পেয়ে যাচ্ছি। এবার এই ইকুয়েশনটা সলভ করলেই আমরা তাহলে কি পেয়ে যাব? আমরা C2 এর মান পেয়ে যাব। তাহলে চলো সলভ করা যাক। কিভাবে সলভ করছি দেখো, যে আমাদের এখানে একটা 0 কেটে গেল, ধরুন আমি যদি 3 দিয়ে কেটে দিই, তাহলে এই ক্ষেত্রে কত চলে আসবে? এটা চলে আসবে 10, 3 দিয়ে কেটে দিলে এটা চলে আসবে 24, তাই তো? আরও 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কেটে দিলে এটা কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে আমাদের 5, 2 দিয়ে কেটে দিলে এটা হয়ে যাচ্ছে 12, তাই তো? তাহলে মাল্টিপ্লাই করো, ক্রস মাল্টিপ্লাই, তাহলে 12 × 8 সেটা করলে কত আসবে? 96 প্লাস 12 C2, আর এদিকে কত হয়ে যাচ্ছে? এদিকে হয়ে যাচ্ছে 150, ক্রস মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এখান থেকে আমরা 12 C2 সেটা ইকুয়াল টু কত পাবো? সেটা আমরা পাবো হচ্ছে 150 থেকে আমাদের 96 মাইনাস করতে হবে, তার মানে কত থাকবে? 54 থাকবে, তাই না? 54 থাকছে। তাহলে এখান থেকে আমরা C2 কত পেয়ে যাচ্ছি? C2 আমরা পেয়ে যাচ্ছি 54/12। এবার 54/12 যদি করি, দেখো 12কে যদি আমরা 4 দিয়ে গুণ করি 48, তারপর 6 থাকছে এক্সট্রা, তাই না? তার মানে 4.5, তাই তো? তাহলে এখান থেকে কত আসছে? এখান থেকে আসছে 4.5। এত কি? এত হচ্ছে আমাদের স্ট্যাট ফ্যারাড, ওকে? তাহলে এত স্ট্যাট ফ্যারাড এসে যাচ্ছে। কিন্তু তোমাদের বইয়ের মধ্যে যে আমাদের উত্তরটা দেওয়া আছে ধারকত্বের, সেটা আবার ফ্যারাড এককে দেওয়া আছে। তাহলে তোমরা চাইলে ইজিলি স্ট্যাট ফ্যারাড থেকে ফ্যারাডে কনভার্ট করে নিতে পারবে। স্ট্যাট ফ্যারাড থেকে ফ্যারাডে কি করে কনভার্ট করে বলো দেখি? যে আমাদের স্ট্যাট ফ্যারাড থেকে আমরা যদি ফ্যারাডে কনভার্ট করতে চাই, তাহলে কি করতে হয়? এই ক্ষেত্রে আমাদের 4.5 ডিভাইড করতে হয় কত দিয়ে? ডিভাইড করতে হয় 9 × 10⁻11, তাই তো? এত ফ্যারাড আসবে। আমাদের যদি এই যে ধারকত্বকে সিজিএস থেকে এসআই কনভার্ট করতে হয়, সেই ক্ষেত্রে কি হয়? 9 × 10⁻11 দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে ডিভাইড করে নাও, ডিভাইড করলে কত আসবে? সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে আমরা যদি এখানে ডিভাইড করি, তাহলে কত আসছে দেখো, এখানে আমাদের এসে যাবে হচ্ছে 9 দিয়ে যদি কাটি, 9 দিয়ে কাটলে 0.5, আর এটা ওপরে গিয়ে হয়ে যাবে 10⁻11, তাই তো? তাহলে 0.5 ইন্টু 10⁻11 এত ফ্যারাড। তাহলে এখান থেকে আমরা যদি কনভার্ট করতে চাই, দেখো একটা পয়েন্ট, মানে এখানকার পয়েন্টটা যদি তুলে দিই, তাহলে এখানে 10⁻12 হবে। তাহলে 5 × 10⁻12, তার মানে সেটাকে আমরা কি লিখতে পারি? সেটাকে আমরা লিখতে পারি 5 পিকোফ্যারাড, তাই তো? তাহলে এই হচ্ছে তোমাদের বইয়ের সঙ্গে উত্তর মিলে গেল, ঠিক আছে? এবার দেখো আমাদের যে ধারকত্ব সেটা তো আমরা সিজিএস পদ্ধতিতে বের করে নিয়েছিলাম। এবার সিজিএস পদ্ধতিতে যেটা ধারকত্ব হয় সেটাই কি ব্যাসার্ধ হয়। তাহলে C2 আমরা বের করে নিয়েছি, তাহলে সুতরাং আমরা R2 কত লিখতে পারি? কত এই ক্ষেত্রে ধারকত্ব? 4.5 স্ট্যাট ফ্যারাড, তার মানে আমাদের যে ব্যাসার্ধ হবে সেটা কত হবে? 4.5 সেন্টিমিটার, ওকে? তাহলে আমাদের যে 8 নম্বর প্রশ্ন সেটা আমরা সলভ করে নিলাম। আই হোপ যে এর সলিউশনটা তোমরা বুঝতে পারলে। তাহলে এবার চলো আমরা আমাদের যে পরের প্রশ্ন সেটা দেখে নিই। দেখো এবার তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার 9 সলভ করব। কোয়েশ্চেন নাম্বার 9-এ কি বলেছে? বলেছে দুটি ধারকের ধারকত্ব যথাক্রমে 10 পিকোফ্যারাড অ্যান্ড 15 পিকোফ্যারাড। তাহলে আমরা লিখে রাখছি যে আমাদের প্রথম ধারকত্বের ধারকত্ব কত? সেটা হচ্ছে 10 পিকোফ্যারাড, আর দ্বিতীয়টির ধারকত্ব সেটা হচ্ছে 15 পিকোফ্যারাড, তাই তো?
এই দুটো আমাদের দিয়েছে। আর কি বললো যে প্রথমটিকে 300 ভোল্টে এবং দ্বিতীয়টিকে 150 ভোল্টে আহিত করা হলো। তাহলে প্রথমটির বিভব কত? প্রথমটির বিভব V1 সেটা হচ্ছে আমাদের 300 ভোল্ট এবং দ্বিতীয়টির যে বিভব V2 সেটা হচ্ছে আমাদের 150 ভোল্ট। ক্লিয়ার? এগুলো তো আমাদের জাস্ট ডেটা গিভেন আছে। তারপর কি বলছে? বলছে ধারক দুটিকে সমান্তরালে যুক্ত করলে ধারক দুটির সাধারণ বিভব কত হবে। তাহলে ধারক দুটোকে যদি আমরা সমান্তরালে যুক্ত করি তাহলে সেই ক্ষেত্রে ধারক দুটোর কি বলেছে সাধারণ বিভব কত হবে, তাই তো? কারণ আমরা কি জানি যখন দুটো ধারক, এই ধরনের একটা ধারক আছে, ঠিক আছে, আর এই একটা ধারক আছে, এদেরকে যখন আমরা সমান্তরালে যুক্ত করি এদের কি হয়, এদের যে বিভব সেটা একই হয়। তাহলে বলেছে যখন আমরা এদেরকে সমান্তরালে যুক্ত করে দিলাম তখন এদের সাধারণ বিভবটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে কি করে বের করব? দেখো আমরা কি জানি যে আমাদের যে সাধারণ বিভব ভি, সাধারণ বিভব ধরো ভি হচ্ছে, তাহলে ভি ইকুয়াল টু কত হয়ে যাবে? ভি ইকুয়াল টু হয়ে যাবে যে মোট আধান বাই মোট ধারকত্ব, তাই না? মোট আধান বাই মোট ধারকত্ব, সেটাই কি আসবে? সেটাই আসবে হচ্ছে আমাদের এই ক্ষেত্রে এই সাধারণ বিভবের মান, তাই তো? তাহলে সেটা আমরা কি করে করব? দেখো আমাদের এই ক্ষেত্রে প্রথম ধারকের আমরা ধারকত্ব জানি এবং বিভবও জানি, তাহলে এই ক্ষেত্রে আমরা যে এর আধান সেটা বের করে নিতে পারবো। তাহলে এর আধান কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে C1 ইন্টু V1। এবার C1 কত? C1 হচ্ছে 10 ইন্টু V1 কত? V1 হচ্ছে 300। কিন্তু দেখো C1 কিসে ছিল? সেটা তো পিকোফ্যারাডে ছিল। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে এই আধানটা আসবে সেটা আমরা কি বলতে পারি? সেটা পিকো কুলম্বে আসবে, বা অসুবিধা হলে তোমরা ডিরেক্টলি 10⁻⁻12 লিখে নাও, এত কুলম্ব, ঠিক আছে? তাহলে আমাদের এক্ষেত্রে কত এসে যাচ্ছে? 3000 ইন্টু 10⁻⁻12 কুলম্ব। ক্লিয়ার? তাহলে এটা আমাদের Q1 এসে গেল। একই রকমভাবে Q2 হিসাব করো, সেটা কত হবে? সেটা হবে C2 ইন্টু V2, তাই তো? তাহলে C2 ইন্টু V2 যদি করি, দেখো এই ক্ষেত্রে কত আছে? 150 ইন্টু 15। 150কে 15 দিয়ে গুণ করলে কত হয়? 15 স্কোয়ার হচ্ছে 225, 15 স্কোয়ার 225, তারপরে একটা শূন্য থাকছে, আর যেহেতু পিকোফ্যারাড ছিল তাই 10⁻⁻12 কুলম্ব। দেখো আমাদের এখানে যেহেতু 10⁻⁻12 কুলম্ব আসছে দুটাতে, সেই জন্য আমি কি বলেছিলাম যে সেটাকে পিকো কুলম্ব বলতে পারি। পিকো যে খালি ফ্যারাডের সাথে আসবে তার তো মানে নেই। 10⁻⁻12কে আমরা পিকো বলছি, সেটাকে আমরা ফ্যারাড বলি, কুলম্ব বলি, ডাজেন্ট ম্যাটার, তাই না? তাহলে সেইভাবেও চাইলে লিখতে পারো বা এইভাবে চাইলেও লিখতে পারো, ওকে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা Q1 আর Q2 পেয়ে গেলাম। তাহলে আমাদের যে মোট আধান হবে Q, সেটা কি হবে? এই দুটোর যোগফল। তাহলে আমরা ডিরেক্টলি যোগ করে দিই। 3000-এর সঙ্গে যদি আমরা 2250 যোগ করি তাহলে কত পাবো? 5250 ইন্টু 10⁻⁻12 এত কুলম্ব, তাই তো? এটা তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? এটা আমরা পেয়ে যাচ্ছি মোট আধান। এবার দুটো ধারককে যখন সমান্তরালে যোগ করা হয় তাদের তুল্য ধারকত্ব কত হয়? তাদের তুল্য ধারকত্ব হয় ধারকত্ব দুটোর যোগফল, তাই তো? তাহলে C ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? C1 প্লাস C2। C1 কত ছিল? 15, C2 কত ছিল? 10, সরি C1 হচ্ছে 10, C2 হচ্ছে 15। তাহলে এক্ষেত্রে কত হিসেবে? 25 পিকোফ্যারাড, তাই তো? 25 পিকোফ্যারাড, বা এটাকে আমরা কি লিখতে পারি? 25 ইন্টু 10⁻⁻12 এত ফ্যারাড। ক্লিয়ার? তাহলে এটা আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে এটা যদি আমরা এখান থেকে পাই, এবার দেখো আমাদের যে সাধারণ বিভব তার ফর্মুলা তো আমরা লিখে রেখেছি, ডিরেক্টলি ফর্মুলায় পুট করো, চলে আসবে। কিউ এর মান কত? টোটাল কিউ সেটা হচ্ছে 5250 10⁻12, আর সি কত? 25 ইন্টু 10⁻12। তাহলে দেখো দুটোর থেকেই 10⁻12 গুলো কেটে যাবে। তাহলে আমি কি লিখছি? আমি লিখছি শুধুমাত্র 5250/25, কারণ 10⁻12 গুলো তো কেটে গেল। আর এই ক্ষেত্রে বিভবের একক কি আসবে? দেখো সমস্ত কিছু তো আমরা এসআইতেই বের করেছি, তাহলে এর একক আসবে হলো ভোল্ট, তাই তো? তাহলে এটা হিসাব করো। দেখো 25 দিয়ে যদি কাটতে যাই তাহলে 2 বার হলে 50, তারপরে হচ্ছে 25 আছে, তার মানে 1 0, তাহলে আমাদের 210 ভোল্ট। এটা আমাদের আনসার এসে যাচ্ছে। ওকে, তাহলে আমাদের যে কোয়েশ্চেন নাম্বার 9 সেটা কিন্তু এখানে কমপ্লিট। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। কারোর যদি কোথাও কোনো রকম ডাউট থাকে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে? তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 9 হয়ে গেল। এবার চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 10 দেখে নিই। তাহলে এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 10 যেটা রয়েছে সেটাকে সলভ করব। দেখো কোয়েশ্চেন নাম্বার 10-এ কি বলেছে? একটি 4 মাইক্রোফ্যারাড ধারকত্বের ধারককে 400 ভোল্ট উৎসের সঙ্গে যুক্ত করা হলো। তাহলে আমাদের যে প্রথম ধারকটি রয়েছে তার ধারকত্ব কত বলেছে? C1, সেটা হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। এটাকে কত উৎসের সঙ্গে যুক্ত করা হয়েছে? 400 ভোল্টের সঙ্গে। তার মানে এর বিভব কত? V1, সেটা হচ্ছে আমাদের 400 ভোল্ট, তাই তো? আর কি দিয়েছে? বলেছে এটি উৎস থেকে বিচ্ছিন্ন করে এটাকে যখন আমরা উৎসের সঙ্গে যুক্ত করলাম, তার মানে কি? সেটা এই ক্ষেত্রে আমাদের 400 ভোল্টে এই ক্ষেত্রে আহিত হয়ে গেল, তারপর সেটাকে সেখান থেকে বিচ্ছিন্ন করে দিলাম, তাই তো? বিচ্ছিন্ন করে নিয়ে আমরা আরেকটা
অনাহিত ধারক মানে কি, যার মধ্যে কোনো রকম চার্জ নেই, সেটার সঙ্গে যুক্ত করলাম এবং সেই C2 এর মান কত, C2 এর মান হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। তাহলে C2 এর মান কত, সেটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। এর ধারকের সঙ্গে যুক্ত করা হলো। ধারক দুটির সাধারণ বিভব নির্ণয় করো। তাহলে এটা তো তোমরা এখন সবাই পেয়ে যাবে, এটা তো জাস্ট আগের কোয়েশ্চেনটাই, তাই না, যে আমাদের এই ক্ষেত্রে Q1 বের করো, কারণ এই ক্ষেত্রে Q2 তো 0, কারণ Q2 তো 0 বলে দিয়েছে অনাহিত। তাহলে Q1 বের করো, সেটা কত হবে, 400 × 4, তার মানে 1600। দেখো এবার আমি কি একবারে মাইক্রোকুলম্ব লিখতে পারি, কারণ তোমরা বুঝে যাবে মাইক্রোফ্যারাডের সঙ্গে ভোল্ট গুণ করেছি, তার মানে কি মাইক্রোকুলম্ব আসবে, তাই তো। তাহলে এটা থাকছে। আর দেখো আমাদের যে তুল্য ধারকত্ব সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমাদের ধারকত্ব দুটোর যোগফল। তাহলে C = কত হচ্ছে, 4 + 2 মানে হচ্ছে 6 মাইক্রোফ্যারাড। তাহলে এই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি, আমাদের টোটাল যে আধান সেটা কি Q1 এর সাথেই সমান আসবে, সেটা হচ্ছে আমাদের 1600 মাইক্রোকুলম্ব, এবং আমাদের যে টোটাল ধারকত্ব সেটা হচ্ছে 6 মাইক্রোফ্যারাড। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে সাধারণ বিভব V আসবে সেটা কত এসে যাবে, সেটা হিসেবে টোটাল ধারকত্ব কত, টোটাল আধান হচ্ছে 1600 মাইক্রোকুলম্ব। আর এই ক্ষেত্রে আমাদের যে টোটাল ধারকত্ব, সেই টোটাল ধারকত্ব কত, 6 মাইক্রোফ্যারাড। এবার দেখো মাইক্রো মানে কি, ওপরেও 10⁻⁻6 আসবে, নিচেও 10⁻⁻6 আসবে, সেই দুটো কেটে যাবে। তাহলে আমাদের এককটা কি, সাধারণ এককেই আসবে, মানে ভোল্টেই আসবে, তাই তো। কারণ মাইক্রো তো ওপর থেকে নিচ থেকে কেটে যাবে, ওপরেও 10⁻⁻6, নিচেও 10⁻⁻6 কেটে গেল, তাহলে কি সাধারণ ভোল্ট থাকবে। তাহলে এই ক্ষেত্রে ডিভাইড করলে কত আসবে, দেখো 6 দিয়ে ডিভাইড যদি করি, তাহলে আমাদের হচ্ছে 6 × 2 = 12, তারপর 4 0, তার মানে হচ্ছে 6, তারপর 4 0, তার মানে হচ্ছে 6, তার মানে আবার কি 4/6 থাকছে, তার মানে 2/3। ওকে, তাহলে এত ভোল্ট। তাহলে আমাদের যে কোয়েশ্চেন নাম্বার 10 সেটা খুবই ইজি ছিল, তাই তো। তাহলে কোয়েশ্চেন নাম্বার 10 আমরা করে নিলাম। এবার দেখো একই সাথে তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার যে 11 রয়েছে সেটাকেও সলভ করে নিই, ঠিক আছে। তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার 11 সলভ করে নিচ্ছি। আই হোপ যে তোমরা এটা এখানে লিখে নিয়েছো, আর যদি না লেখা হয় তাহলে একবার পজ করে নিয়ে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 11-এ কি বলেছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 11-এ বলেছে যে আমাদের একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল 500 সেন্টিমিটার স্কোয়ার। আমাদের একটা সমান্তরাল পাত ধারক আছে, তার যে প্রতিটি পাতের ক্ষেত্রফল সেটাকে আমরা অনেকে আলফা দিয়ে লিখি, অনেকে এ দিয়েও লিখি, আমি আপাতত আলফা লিখছি, সেটা দিয়েছে 500 সেন্টিমিটার স্কোয়ার। আর কি বলেছে, এদের মধ্যে 0.0075 সেন্টিমিটার বেধের অভ্রের পাতের ব্যবধান আছে। আচ্ছা, অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক 6.5 হলে মাইক্রোফ্যারাড এককে এর ধারকত্ব নির্ণয় করো। দেখো যখন আমাদের প্রশ্নে একটা নির্দিষ্ট একক উল্লেখ করে দেবে তখন কিন্তু আমাদের কাছে চয়েস নেই। আমাদের যদি বলতো ধারকত্ব বের করো, সেই ক্ষেত্রে আমরা সিজিএসও বের করতে পারতাম, এসআইতেও বের করতে পারতাম, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু মাইক্রোফ্যারাড বলে দিয়েছে, তার মানে আমাদের এসআইতেই ক্যালকুলেশন করতে হবে, অ্যান্ড ফাইনালি যেটা ফ্যারাডে আসবে সেটাকে মাইক্রোফ্যারাডে আমাদের উত্তরটাকে বলতে হবে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমাদের এতখানি হচ্ছে মানে প্রতিটি পাতের ক্ষেত্রফল। অভ্র আছে ভেতরে, তার মানে ভেতরে কি ফ্রি মাধ্যম কিন্তু নেই, অভ্র আছে। অভ্র যেহেতু আছে তার মানে কি আমাদের যদি বায়ু মাধ্যম থাকতো তার তুলনায় এখন ধারকত্ব বেশি হবে। কত গুণ বেশি হবে, সেটা হচ্ছে আমাদের অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক যত হবে তত, তাই তো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অভ্রের পাতের বেধ কত দিয়েছে, সেটা দিয়েছে 0.0075 এত সেন্টিমিটার। আচ্ছা, এটা ডি, ঠিক আছে, এটা একটু দেখতে হয়তো থিটা লাগছে, দেখো এটা ডি। ওকে, আর কি দিয়েছে, আমাদের যে অভ্রের পাতের পরাবৈদ্যুতিক ধ্রুবক দিয়েছে কে, সেটা কত দিয়েছে 6.5। এর কি কোনো একক হয়, এর কিন্তু কোনো একক হয় না, কারণ এটা কি দুটো তড়িৎভেদ্যতার এই ক্ষেত্রে রেশিও বা অনুপাত, তাই তো। তাহলে আমরা বের করি, আমরা তো সবাই জানি খুবই ইজি ফর্মুলা, কিন্তু সেই ফর্মুলায় পুট করার আগে আমাদের এদের সবাইকে এসআইতে কনভার্ট করতে হবে। দেখো 500 সেন্টিমিটার স্কোয়ার আছে, আমরা কি জানি সেন্টিমিটার থেকে মিটার করতে 10⁻², তাহলে সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার করতে কি 10⁻⁴। তাহলে এটা কত আছে, দেখো এটা আছে সেন্টিমিটারে, কিন্তু আছে 0.0075 সেন্টিমিটার। তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 75 × 10⁻⁴ এত সেন্টিমিটার। তাহলে এটা মিটারে করলে কত হয়ে যাবে, 75 × 10⁻⁶ এত মিটার। অনেকের এই ক্যালকুলেশনগুলোতে একটু অসুবিধা হয়, ভালো করে জাস্ট বোঝো যে পয়েন্টের পরে কত ঘর আছে, 4টা, সেই জন্য আমরা জাস্ট এই সংখ্যাটাকে লিখলাম, আর 10-এর পর কত হয়ে গেল, -4। এবার সেন্টিমিটার থেকে মিটারে করার জন্য আরও 10⁻², সেই জন্য কি হচ্ছে 75 × 10⁻⁶ এত মিটার। ওকে, আর কে দেওয়া আছে। এবার আমরা কি জানি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব C = কত হয়, সেটা হয় হচ্ছে K ε0 আলফা
বাই কত কে এপসাইলন নট আলফা বাই হচ্ছে ডি, তাই তো। এবার এখানে দেখো আমাদের কার কার মান বসাতে হবে, তাহলে এখানে আমাদের যে এই কে এপসাইলন নট আলফা বাই ডি এদের মান বসালেই কাজ হয়ে যাবে। তাহলে চলো মানগুলো বসানো যাক। আমাদের কে এর মান কত, কে এর মান হচ্ছে এক্ষেত্রে 6.5, তাই তো। আমাদের এপসাইলন নটের মান কত, সেটা হচ্ছে 8.854, এপসাইলন নট হচ্ছে 8.854। এপসাইলন নটের জায়গায় আমরা তাহলে কত রাখছি হচ্ছে 8.854 ইন্টু কত হয়, ইন্টু হয় 10⁻⁻12, তাই তো। আর আলফা কত, আলফা তো আমাদের এটা ইন্টু আলফা কত, আলফা তো আমাদের ক্ষেত্রফলটা হয়ে যাবে, সেটা হচ্ছে 500 ইন্টু 10⁻⁻4 বাই কত, বাই হচ্ছে এই ক্ষেত্রে আমাদের ডি, নাকি ডি হচ্ছে আমাদের 75 ইন্টু 10⁻⁻6। তাহলে এটা কি আসছে, এটা আসছে আমাদের ধারকত্বের মান। এত কি হবে, এত ফ্যারাড হবে। ওকে, তাহলে তোমরা এটা ক্যালকুলেট করবে, কারণ এখানে আমি ক্যালকুলেটরটা এখন রাখিনি কাছে, তাহলে তোমরা এটাকে ক্যালকুলেটারে বসিয়ে ক্যালকুলেট করবে। তারপর যেটা আসবে সেটা তো ফ্যারাড এককে আসবে, সেটাকে জাস্ট মাইক্রোফ্যারাডে কনভার্ট করে দেবে, ঠিক আছে। কারণ আমাদের 1 মাইক্রোফ্যারাড ইকুয়াল টু কত হয়, সেটা হয় 10⁻⁻6 ফ্যারাড, এটা তো আমরা সবাই জানি। তাহলে এটা উত্তরটা ফ্যারাডে চলে আসবে, তোমরা সেটাকে মাইক্রোফ্যারাডে কনভার্ট করবে। কনভার্ট করে উত্তর কত আসছে সেটা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে একবার জানাবে, ঠিক আছে। তাহলে আই হোপ আজকের এই ভিডিও থেকে আমি তোমাদের যেই 4টা কোয়েশ্চেন সলভ করলাম সেই কোয়েশ্চেনগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমরা বাকি কোয়েশ্চেনগুলো এক এক করে সলভ করব। আজকের এই ভিডিওটি ভালো লাগলে সেটাকে অবশ্যই লাইক করবে, আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।